দুর্গাপুজোরও আছে, হ্যাঁ কিন্তু আমি তো মনে হয় একটাই নিয়ে এসেছি সম্ভবত। যাই হোক, ঠিক আছে, ওটা দেখবো, পরে দেখে বলবো। একটা সম্ভবত নিয়ে এসেছি। যাক, আজকে যেটা আমাদের আমাদের বিষয়, সার্টিফিকেটটা এনেছেন কি? হ্যাঁ এনেছি এনেছি আচ্ছা আচ্ছা, এনেছি, আমি পাঠিয়ে দেবো সব। আমাদের তো দুটো সার্টিফিকেট, একটা হলো শ্রাদ্ধ, একদম দুর্গাপূজা। যা আছে আমি পরে বলছি, দেখছি, দেখে বলছি, দাঁড়া প্যাকেটটা আনতো। আচ্ছা কারণ ঠিক ক্লাসটা আছে। রেকর্ডিং হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ বেশ, আমি যেটা তোমাদের কথা দিয়েছিলাম যে স্মৃতি নিয়ে একটা আমি ক্লাস করাবো, আজ তার স্মৃতির ক্লাস শুরু করছি। দেখো, স্মৃতিটা নিয়ে পড়তে গেলে, জানতে গেলে খুব মনোনিবেশ করে ক্লাসগুলো করতে হবে। এবং আমি যেগুলো বলবো বা পড়াবো বা নোট দেবো, এগুলো একটা ডায়েরি নোট করতে হবে, বাড়িতে পড়তে হবে। স্মৃতি কথাটা কি, প্রথমে জানতে হবে স্মৃতিটা কি। না, স্মৃতিটা হচ্ছে, মনুর নাম শুনেছো তো, মনু? সে মনুকে আদি করে টোটাল তোমার 20 জন আছে আর কি। মনু, যাজ্ঞবল্ক্য, পরাশর, অত্রি, বিষ্ণু, হারিত, উষনা, অঙ্গিরা, যম, আপস্তন্য, সংবর্ত, কাত্যায়ন, বৃহস্পতি, ব্যাস, শঙ্খ, লিখিত, দক্ষ, গৌতম, সাতাতম, বশিষ্ঠ। দেবে একটা শ্রাদ্ধে একটা সাব্য মন্ত্র আছে, তার মধ্যে এটা পড়া হয়। যাজ্ঞবল্ক্য, পরাশর, অত্রি, বিষ্ণু, অত্রি, হারিত, উষনঙ্গিরা, যম, আপস্তন্য, সংবর্ত, কাত্যায়ন, বৃহস্পতি, পরাশর, ব্যাস, শঙ্খ, লিখিত, দক্ষ, গৌতম, সাতাতম, বশিষ্ঠ হচ্ছে ধর্মশাস্ত্র প্রযোজকা। এরা ধর্মশাস্ত্রের প্রযোজক, মানে ধর্মশাস্ত্র এরা রচনা করেছে, ধর্মশাস্ত্র সৃষ্টি করেছে। এই ধর্মশাস্ত্র প্রযোজক এরা। এই জন্য এইটাকে বলা হয় স্মৃতি, মানে ধর্ম সংহিতা বা ধর্মশাস্ত্র বা সংহিতা। আর শ্রুতি মানে যে বেদ, আমরা সবাই জানি, শ্রুতি মানে যে বেদ, আর স্মৃতি হচ্ছে ধর্মশাস্ত্র। এই ধর্মশাস্ত্র সম্পর্কিত যে নোট বা যে 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 তথ্য, সেটার হচ্ছে আমাদের স্মৃতির পঠন পাঠন, টোটালটাই। তাহলে 20 জন পণ্ডিত মশাইয়ের যে ব্যাখ্যা বা যে নোট, এটা তো পড়া সোজা ব্যাপার নয়। গোটা স্মৃতিটাকে মানে যদি তোমরা ইয়ে করতে যাও, তো স্মৃতির 14টা ভাগ আছে। কিন্তু আমি যদি স্মৃতিটাকে জিস্ট করে একটা মানে মনে রাখার জন্য কিছু কিছু জায়গা, কিছু কিছু জিনিস, এই জন্য 3 বছরের এটা স্টেপ আছে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ফাইনাল ইয়ার। তা আমরা আজকে, আমি একটা ছবি তুলে প্রথমে পাঠিয়েছিলাম যে আর্য হিন্দুগণের শ্রেষ্ঠত্বের আরেক পরিচয় হচ্ছে স্মৃতি বা সংহিতা। এই স্মৃতি সংহিতা হিন্দু সমাজের মেরুদণ্ড স্বরূপ। আজও পর্যন্ত হিন্দু সমাজ এই স্মৃতি অনুসারে পরিচালিত হয়। হিন্দু সমাজে যাবতীয় বিধি নিষেধ অনুশাসন ইহাতে পরিলক্ষিত হয়। বলতে গেলে এখন তো আমরা ধরো কোর্ট হয়েছে, ইয়ে হয়েছে না, তখন ছিল না। দায় ভাগ বলে একটা অংশ আছে, দায় ভাগ। দায় ভাগটা কি না, পিতা মাতার কাজ যদি কেউ না করে, তাহলে সে বাবা মায়ের সম্পত্তির অংশ পাবে কিনা। তারপরে তোমার ধরো এই গো হত্যা জনিত পাপ কি হবে, তার প্রায়শ্চিত্ত ইত্যাদি, যা কিছু প্রায়শ্চিত্তের বিধান বা দণ্ডবিধান, এমনকি দণ্ডবিধান পর্যন্ত আছে তোমার এই স্মৃতি শাস্ত্রে। সুতরাং এই শাস্ত্রটা, এই স্মৃতি জিনিসটা হয় খুব সহজ না খুব জটিল। খুব ধ্যান দিয়ে মন দিয়ে পড়লে, এটা যদি অনুধাবন করা যায়, ঠিক মতন পড়া যায়, একটা বিরাট জিনিস অ্যাচিভ করা যাবে। একটা পণ্ডিতের যে একটা তকমা, সেই তকমাটার একটা গুরুত্ব পাবে এই জিনিসটাতে। তাহলে আমি যেটা বলতে চাইছি যে স্মৃতির যে স্মৃতি বা সংহিতা, এই জিনিসটা সম্পর্কে আগে জানতে হবে। যে আমাদের এই যে 20 জন বেদজ্ঞ, যে শাস্ত্রজ্ঞ, ধর্মশাস্ত্র বলছি প্রযোজক বেদকেও পণ্ডিত, তো সংহিতা বলা হয়, হ্যাঁ আর স্মৃতিকেও সংহিতা বলা হয়, বেদের আরেক নাম সংহিতা। হ্যাঁ, ওই স্মৃতিকেও সংহিতা বলছে কেন, স্মৃতি বা সংহিতা। শ্রুতি ও স্মৃতিকে ব্রাহ্মণের দুই চক্ষুরূপে বর্ণনা করেছে, অত্রি সংহিতায় লেখা আছে।
শ্রুতি স্মৃতিশ্চ বিপ্রাণাং নয়নে দে প্রকৃতিতে। এই যে ধর্ম শাস্ত্র বলছে, ধর্মশাস্ত্র, ধর্ম কথাটা কি না, ধৃযুক্ত মন। ধৃ শব্দের অর্থ, বুৎপত্তিগত অর্থ হলে ধারণ করা। অর্থাৎ যে সকল আচার অনুষ্ঠান বিধি নিষেধ পালন করলে মানুষ প্রকৃতই মানুষ রূপে পরিচালিত হইতে পারে তাহাকে ধর্ম বলে। সেই সকল বিষয় যে সকল গ্রন্থে আলোচিত হয়েছে সেই গ্রন্থটার নাম হচ্ছে ধর্মশাস্ত্র। ভারতীয় সংস্কৃতির মূল হচ্ছে বেদ, সেই জন্য বেদ বিহিত জীবন চর্চা এই সকল গ্রন্থে স্মরণ করা হইয়াছে বলে এই শাস্ত্রকে স্মৃতিশাস্ত্র বলা হয়। অ্যাকচুয়ালি বেদের থেকে, বেদকে বাদ দিয়ে কিছু হয়নি এখানে। শ্রুতি আর স্মৃতি এক হয়ে মিশে আছে। এই যে তথ্যগুলো দেওয়া হবে, এই যে জিনিসগুলো দেওয়া হবে, এর মধ্যে বৈদিক অনেক জিনিস ঢুকে আছে। বৈদিক মানেই তো বেদ থেকে নেওয়া। সুতরাং বেদ বিহিত জীবন চর্চা সকল গ্রন্থে স্মরণ করে যে সকল গ্রন্থে, সেই গ্রন্থটাই হচ্ছে ধর্মশাস্ত্র বা স্মৃতিশাস্ত্র। ঠিক আছে? তাহলে মনু সংহিতা প্রথমে যে পড়ছি, এইসব স্মৃতিশাস্ত্র মুখে ধর্ম, কর্ম, আচার, ব্যবহার, রাজনীতি, সময়নীতি প্রভৃতি বিশদভাবে বর্ণনা করা হয়েছে। তাতে আর্য সভ্যতা তথা হিন্দু সমাজে একটি পরিপূর্ণ চিত্র প্রতিফলিত হয়। যদিও স্মৃতি বা সংহিতা 20খানা রইয়াছে, তবু ইয়ার মধ্যে মনু সংহিতা সর্বাধিক প্রামাণ্য গ্রন্থ। মনু সংহিতা ভারতীয় আর্য হিন্দুর জীবন আদর্শ ও জীবন চর্চার সবচেয়ে প্রামাণ্য আদর্শ গ্রন্থ হলো এই মনু সংহিতা। সমগ্র মানব সমাজের উন্নতি ও কল্যাণের জন্য আদর্শ ব্যক্তি, আদর্শ সমাজ গঠনের দিক দর্শন এই অমূল্য গ্রন্থে করা হইয়াছে। ভারতীয় আর্য সভ্যতা ও সংস্কৃতির এবং আর্য ধর্মের মহত্ব যদি কোনো একখানি গ্রন্থ দ্বারা জানিবার সম্ভাবনা থাকে, তাহা একমাত্র মনু সংহিতার নামে বিশেষভাবে উল্লেখযোগ্য। একটি সভ্য জাতির কর্তব্য অকর্তব্য এত সংক্ষেপে আর কোনো একটি গ্রন্থে লিখিত হয় নাই। ভারতীয় আর্য হিন্দুদিগের আচার ব্যবহার, সভ্যতা, সংস্কৃতির জ্ঞান অন্য কোনো দেশ হইতে ধার করিতে আনিতে হয় নাই। এই দেশের ইহার উৎপত্তি এবং দেশের মাটিতে ইহার অনুশীলন করা হইয়াছে। বরং পৃথিবীর অন্যান্য দেশের মানুষেরা এই দেশের আর্য হিন্দুগণের নিকট হইতে সদাচার ও সভ্য ব্যবহার শিক্ষা করিয়াছেন। তাই মহর্ষি মনু কি বলেছেন? এতদ দেশ ও প্রসূতস্য সকাশাদ অগ্রজন্মন স্বং চরিত্রং শিক্ষেরণ পৃথিব্যাং সর্বমানবা। মনু সংহিতা বলা আছে। অর্থাৎ এই ভারতবর্ষে অগ্রজাত মুনি ঋষিদের নিকট হইতে পৃথিবীর অন্যান্য সমস্ত দেশের মানুষ নিজ নিজ আচার ব্যবহার শিক্ষা করিবেন। এই যে বোধগম্য এইখানে। এইবার আমাদের কিছু কিছু দেখো, গোটা সংহিতা বা গোটা, আমি যেটা বলতে চাইছি যে গোটা স্মৃতিটাকে আমাদের পড়তে গেলে এই লাইফটা শেষ হয়ে যাবে। আমাদের এখান থেকে যেগুলো আমাদের দরকার হবে, যেমন তিথি কীর্ত, প্রথমে আমাদের আছে তিথি তত্ত্ব। দেখবি এতে তিথি আমাদের যেমন এইবারে সরস্বতী পুজোতেই ছিল। ধরো তিথির যুগ্মতা, মানে কোন তিথিটার সঙ্গে কোন তিথিটার যুগ্ম গ্রহণ করা হয়, এটা আমাদেরকে প্রথমে জানতে হবে। আমি প্রথমে মনু সংহিতার কিছু কথা উল্লেখ করি। বেদ অখিল অখিল ধর্মমূলং স্মৃতিশীলে চ তদ্বিদাম আচারশ্চৈব সাধনাম আত্মনস্তুষ্টিরেব চ যা কশ্চিৎ কস্যচিৎ ধর্ম মনুনা পরিকীর্তিত স সর্ব অভিহিত বেদ সর্বজ্ঞানময় হিস সর্বং সমবেক্ষেদং নিখিলং জ্ঞান চক্ষুষা শ্রুতি প্রামাণ্যত বিদ্বান স্বধর্মে নিবেশত বৈ স্মৃতি স্মৃতুদিতং ধর্মম অনুতিষ্ঠন হি মানব ধর্মম অনুতিষ্ঠ হি তিষ্ঠন হি মানব ইহ কীর্তিমাপ্নোতি অবাপ্নোতি প্রত্যচানোত্তমং সুখম শ্রুতিস্তু বেদ বিজ্ঞেয় ধর্মশাস্ত্রস্তু বৈস্মৃতি তে সর্বার্থেষু অমীমাংসী তাভ্যাং ধর্ম হি নির্ভব। মনু সংহিতাতে বলেছে। 2 নম্বর ছেদে 6 থেকে 10 নম্বর শ্লোক। সমুদয় বেদই একমাত্র ধর্মের মূল, অর্থাৎ বেদেই সকল ধর্মতত্ত্ব অভিহিত হয়েছে। সমগ্র বেদবিদগণের স্মৃতি ও তাদের রাগ ও দেশাদি পরিত্যাগাত্মশীল
সাধকনের আচার ও আত্মপ্রসাদ এই সকল ধর্মের প্রমাণ স্বরূপ। বেদে ধর্ম সকল যেভাবে বর্ণিত হয়েছে মনুও তদনুসারে অর্থাৎ বেদানুসারেই নির্দেশ করেছেন। শ্রুতি স্মৃতি বিহিত ধর্মের অনুষ্ঠান করলে মানুষের ইহলোকে কীর্তি ও পরলোকে অনুপম সুকলা হয়ে থাকে। বেদকে শ্রুতি এবং ধর্মশাস্ত্রকে স্মৃতি বলা হয়। সকল বিষয়েই এই দুই শাস্ত্র বিচার বুদ্ধির অতীত। শ্রুতি স্মৃতি থেকেই ধর্মজ্ঞান সম্যক প্রকাশিত হয়েছে। যারা বর্তমানে তর্ক দ্বারা এই শাস্ত্রকে অতিক্রম করতে চেষ্টা করেন তারা নাস্তিক নামে অভিহিত। এবার শ্রুতি আর স্মৃতির মধ্যে কি পার্থক্য প্রথমে জানতে হবে। শ্রুতি আর স্মৃতির মধ্যে কি পার্থক্য? শ্রুতি ও স্মৃতির অনুশাসনে ভারতীয় আর্য সমাজ গঠিত পরিচালিত, যা অপৌরুষীয়, যা ধ্যানমগ্ন ঋষিগণ মানস নেত্রে দর্শন করেছেন, বা পুরুষ পরম্পরায় যে অপৌরুষীয় মহাবাক্য শুনে আসছেন তাই শ্রুতি। তাহলে কি দাঁড়ালো না, যা অপৌরুষীয়, যা ধ্যানমগ্ন ঋষিগণ মানস নেত্রে দর্শন করেছেন, অর্থাৎ মানে আমাদের আগের যে মুনি ঋষিরা ছিলেন তারা মানস নেত্রে মানে দর্শন করেছেন যেগুলো, সেগুলো পুরুষ পরম্পরায়, ওই জন্য বেদের অপর নাম শ্রুতি কেন না, শুনে শুনে তখন মনে রাখতো। এই যে অপৌরুষীয় মহাবাক্য এই শুনে আসছেন পরম্পরা অনুযায়ী, সেইটা হচ্ছে শ্রুতি। বেদ মন্ত্র, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ গুলি শ্রুতি পদবাচ্য। এগুলি ছাড়া ঋষিগণ বেদমূলক যে সকল অবশ্য কর্তব্য তত্ত্বসমূহ স্মরণ করে এসেছেন, আর্য সমাজ পরিচালনার জন্য ঋষিকল্প মহাপুরুষগণ যে সকল ব্যবহার বিধান করে গিয়েছেন বেদমূলক হলেও যা অপরিসীয় নয় তাই স্মৃতি। যাস্কপ্রণীত নিরুক্ত প্রভৃতি বেদাঙ্গ সমূহ যজ্ঞ ও গার্হস্থ ধর্ম নির্বাহার্থ সূত্রাকারে রচিত শতসূত্র, গীর্যসূত্র, ধর্মসূত্রগুলি, মনু প্রভৃতি রচিত ধর্মশাস্ত্র সমূহ, রামায়ণ ও মহাভারতাদি ইতিহাস এবং পুরাণগুলি স্মৃতির মধ্যে পরিগণিত। প্রসিদ্ধ শ্রুতি স্মৃতিবিদ মাধবাচার্য জৈমিনীয় ন্যায়মালা বিস্তর নামক গ্রন্থে অনুরূপ অভিপ্রায় প্রকাশ করেছেন, যার বাংলা অনুবাদ হলো বোধায়ন, আপস্তন্য, আশ্রলায়ন, কাত্যায়ন প্রভৃতির নামাঙ্কিত কল্পসূত্র আদি গ্রন্থগুলি নিগম নিরুক্তাদি বেদের সরঙ্গ এবং মন্নাদি অর্থাৎ মনু আদি রচিত স্মৃতিগুলিও কারো মতে অপৌরুষীয়, কারণ এই সমস্ত বেদবোধ ধর্মবুদ্ধিজনক। মূল প্রমাণের অপেক্ষায় তাদের বেদ বিরুদ্ধ সব বলে আশঙ্কা করার কোনো কারণ নাই। তার দ্বারা যে জ্ঞান উৎপন্ন হয় তাও নিরপেক্ষভাবে শত প্রামাণ্য বলে স্বীকার করতে হয়, কিন্তু এমতো ঠিক নয়। কালোত্তয়ের অপদেশবশত তা ভ্রমাত্মক অনুমান, বোধায়ন সূত্র, আপস্তন্য সূত্র ইত্যাদি অপুরুষ নামানুসারে পুরুষগণের নামানুসারে গ্রন্থগুলি উক্ত হয়ে থাকে এবং কাঠকাদি বৈদিক শাখার মতো কঠ উপনিষদ যেটা আমরা পড়েছি বৈদিক শাখার মতো প্রবচন বলে স্বীকার করা যায়, কারণ এই সকল গ্রন্থ রচনাকাল তখনকার লোকেরা জানতে পেরেছিল এবং বংশ পরম্পরা জেনে আসছে। এই কারণে ওই সকল কালিদাসাদি রচিত গ্রন্থের মতো পৌরুষীয় বা মানব রচিত তথাপি বেদমূলক বলে প্রামাণ্য স্বীকার করতে হবে। এই সম্বন্ধে গুরু প্রভাকরও নিজ অভিপ্রায় প্রকাশ করে লিখেছেন, এখনো পর্যন্ত কল্পসূত্রগুলির বেদ মূলত্ব সিদ্ধ হয় নাই এবং প্রমাণ করার সহজসাধ্য নয়। গ্রন্থ কর্তৃগণের নাম থেকে কল্পসূত্রগুলি পরিষদীয় প্রতিপাদিত হয়েছে। নানা মুনি স্মৃতি রচনা করেছেন, আমি এতক্ষণ তো বললাম যে নানা মুনি স্মৃতি রচনা করে সেগুলোর মধ্যে কোনটি প্রামাণ্য কোনটি অপ্রামাণ্য এ সম্পর্কে শঙ্করাচার্য শারীরিক ভাষ্যে যেভাবে বিচার করেছেন তার ভাষানুবাদ হলো স্মৃতিতন্ত্র নামেও খ্যাত। শ্রেষ্ঠ ঋষিগণ রচনা করেছেন এবং শিষ্ট সামাজিকগণ সমাদরে গ্রহণ করে আসছেন। ওই সকল স্মৃতির অনুসারে আবার অন্যান্য স্মৃতি রচিত হয়েছে। বিভিন্ন স্মৃতির পরস্পর বিরোধ উপস্থিত হলে অবশ্য পালনীয় স্মৃতি গ্রাহ্য, অন্যগুলি অগ্রাহ্য। যে সকল স্মৃতি বেদানুসারিণী তাই গ্রাহ্য, অপরগুলি উপেক্ষণীয়। অধিকাংশ স্থলে মানুষের স্বাধীন জ্ঞানের অভাব, মানুষ মাত্রই
পরজ্ঞানাধীন, তাই তারা স্বকীয় জ্ঞান দ্বারা বেদার্থ অবধারণ করতে পারে না। এই জন্য তাদেরকে বিখ্যাত গ্রন্থকার রচিত স্মৃতির আশ্রয় গ্রহণ পূর্বক বেদার্থ অবধারণ করতে হয়। তারা আমাদের মতো সাধারণ মানুষের ব্যাখ্যানের উপর আস্থা স্থাপন না করে স্মৃতিকারগণের উচ্চ মতে বিশ্বাস স্থাপনের করে থাকেন। মানুষ মাত্রই যখন পরজ্ঞানাধীন, তখন অকস্মাৎ যে কোনো স্মৃতির উপর পক্ষপাত যুক্তিযুক্ত নয়। যদি কখনো কেউ কোনরূপ পক্ষপাত দেখান, তাহলে স্থায়ী সত্যাবধারণ কার্যে তার দোষ ঘটে। কারণ সাধারণ পুরুষের মতো নানাভাবে প্রকাশ হয়ে পড়ে। এই কারণেই নানা স্মৃতির মধ্যে মতবিরোধ উপস্থিত হলে কোনটি বেদানুসারী এবং কোনটি বেদানুসারী নয়, তাই বিচার করে বেদরূপ সন্মার্গে জ্ঞানার্জন করা উচিত। সেই জন্য বেদ বিরুদ্ধ বিষয়ে স্মৃতিকেও অপ্রমাণ বলে ধরলে কোনো দোষ হয় না। এবারে দেখো, এইটা যেটা বলতে চেয়েছে যে স্মৃতি আর শ্রুতি, অর্থাৎ বেদ আর আমাদের কি বলে এটাকে স্মৃতির মধ্যে একটা তর্কের যে ইয়ে, সেই বিষয়ে এটাতে লেখা আছে। এখন আমাদের যেটা মূল যেটা আমাদের পাঠ্য বিষয়, আমরা যেগুলো পড়বো, সেটা হচ্ছে আমাদের প্রথমে আছে তিথি তত্ত্ব নিয়ে। তিথি আমি আগেও বললাম, এগুলো যে তিথি নিয়ে যখনই জানবে, তিথি নিয়ে যখনই জিজ্ঞাসা করবে, তিথি নিয়ে যখনই পড়তে চাইবে, তখনই তোমার হচ্ছে গিয়ে কোন তিথিতে কোনটা পালন করা উচিত কোনটা নয়, এই নিয়ে বহুত ইয়ে থাকে, মানে কি বলবো। তাহলে প্রথমে আমি 1422 বৈশাখ সমাজিকদা মাইকটা অফ করুন। 1422 অজ্ঞান পৌষ। আচ্ছা, আমি আজকে প্রতিপদ থেকে লেখাচ্ছি, এই প্রতিপদ বলছি দ্বিতীয়া থেকে লেখাচ্ছি। দ্বিতীয়ার কি কি কোনটা গ্রাহ্য কোনটা গ্রাহ্য নয়, আমি এগুলো সব ফটো তুলে পাঠাবো। আজকে আমি মোটামুটি সব মুখে বলে দিই একবার, যে কৃষ্ণা দ্বিতীয়া প্রতিপদ যুক্তা আর শুক্লা দ্বিতীয়া যুগ্ম শাস্ত্র অনুসারে তৃতীয়া যুক্ত গ্রাহ্য। মানে এটা বুঝিয়ে দিই যে শুক্লপক্ষে যখন কোনো দ্বিতীয় কাজ করব, তখন নেক্সট দিনে মানে তৃতীয়া যুক্ত যে দ্বিতীয়া, সেই দিন কাজটা হবে। বোঝা গেল? তৃতীয়া যুক্ত যে দ্বিতীয়া, মনে করো যেমন আমরা একাদশী পালন করি, একাদশী কিরম পালন করি না, একাদশীটা পালন করি আমরা যেটা তোমার হচ্ছে দশমী যুক্ত নয়, দ্বাদশী সংযুক্ত একাদশী আমরা পালন করি। ঠিক সেই রকম প্রত্যেকটা তিথির এরকম তিথি আছে। তা সে এইখানে আমাদের জানতে হবে যে কৃষ্ণপক্ষের দ্বিতীয়ার যদি কোনো কাজ হয়, তাহলে সেটা প্রতিপদ সংযুক্ত, অর্থাৎ ওই যে প্রতিপদের সঙ্গে যে দ্বিতীয়া লেগে থাকবে সেইটাকে করতে হবে। আর শুক্লপক্ষের যদি কোনো দ্বিতীয়ায় কাজ হয়, তাহলে সেটা হবে তৃতীয়া সংযুক্ত। এটা তোমরা মনে রাখবে। এটার জন্য শ্লোক আছে, আপস্তন্য বচনম প্রতিপদ স দ্বিতীয়া স্যাৎ দ্বিতীয়া প্রতিপদ জ্যোতি। তার মানে কৃষ্ণপক্ষের তৃতীয়াদি তিথি যোগবশত দ্বিতীয়া, একাদশী, ষষ্ঠী ও অষ্টমী তিথি নাশ করে। অর্থাৎ তৃতীয়া যুক্ত দ্বিতীয়ায় উপবাস করলে ওই দ্বিতীয়া বিহিত উপবাসের ফল নাশ করে। ঠিক আছে? বিষ্ণু রহস্য বচনম শুক্লপক্ষের দ্বিতীয়া উপবাসে ও বিহিত কর্মে তৃতীয়া যুক্তায় গ্রহণীয়া। তাহলে প্রথমটা পড়লাম ওটা কি, কৃষ্ণা দ্বিতীয়া, আর দ্বিতীয়টা পড়ছি কি, অর্থাৎ শুক্লা দ্বিতীয়া 2 দিনই কর্মযোগ্য কাল পেলে পরের দিনই কার্য করবে। শুক্লপক্ষের কোনো দ্বিতীয়া ধরে যদি কাজ করতে চাও, কোনো দ্বিতীয়া তাহলে জেনে রাখবে এটা তৃতীয়া সংযুক্ত যেদিন সেদিন করতে হবে, সেই দিনই হচ্ছে দ্বিতীয়া। যেমন ভাতৃ দ্বিতীয়া, যেমন রথযাত্রা শুক্লা দ্বিতীয়ায় হয়। আর কি ভাতৃ দ্বিতীয়া হয় না, ভাই দ্বিতীয়া, এইটাও দ্বিতীয়াতে হয়। এগুলো তৃতীয়া সংযুক্ত হবে। স্যার বলছিলাম যে এই যে ভাতৃ দ্বিতীয়া যেটা হবে, তো মানে ওটা কি দ্বিতীয়া ছেড়ে তৃতীয়া যেটা মানে চলবে? দ্বিতীয়া ছেড়ে নয়, মনে করো প্রথম দিন বেলা 9টা কি 10টার সময় দ্বিতীয়া লাগছে,
সেটা আচ্ছা। প্রতিপদ সংযুক্ত হয়ে গেল, হুম বোঝাতে পারছি। আর হুম দ্বিতীয় দিন দেখা গেল বেলা 10টা কি 10:30টা কি 11টা কি 8:30টা কি 9টা ছেড়ে যাচ্ছি, তাহলে দ্বিতীয় দিনেরটা কি হলো? তৃতীয়া সংযুক্ত। ওই যে দ্বিতীয়া ছেড়ে তৃতীয়া লাগছে, ওইটাকে বলা হচ্ছে তৃতীয়া সংযুক্ত। ওই দিন ওইটা পালিতে হবে। শুক্লপক্ষের দ্বিতীয়া যেহেতু, সেই দিন ওইটা ওই দিন পালিতে হবে। তাহলে শুক্লপক্ষের ক্ষেত্রে তৃতীয়া ওই যে সকাল সংযুক্ত 9টা পর্যন্ত আমার ভাত দিতে হবে তো, হ্যাঁ, সকাল 9টা পর্যন্ত ভাত দিতে হবে, সকাল 9টার পরে তৃতীয়া লেগেছে, বুঝি সকাল 9টার হ্যাঁ পরে 6টা পর্যন্ত পর্যন্ত দ্বিতীয়াটা থাকবে, ওই দ্বিতীয়াটা পর্যন্ত 6টা ভাই পুজো পর্যন্ত হবে। থাকবে, 6টা পর্যন্তই হবে। হ্যাঁ কিন্তু ঠিক। দিনটা ধার্য হবে যেদিন তৃতীয়া, দ্বিতীয়া ছেড়ে তৃতীয়া লাগছে সেই দিনটা। এবার দেখা গেল যে উদয়ের পর মানে সূর্য উদয় হলো, উদয়ের পর একটা নিয়ম আছে, উদয়ের পর যদি সেই পরিমাণ তোমার ইয়েটা না থাকে তিথিটা, তাহলে সেই তিথিটা সেদিন গ্রাহ্য নয়। সেটা পরে লেখাবো, আগে এগুলো শেষ করি। উদয়ের পর বলছি কতক্ষণ থাকা তাহলে উচিত না উচিত। কৃষ্ণপক্ষের ক্ষেত্রে প্রতিপদ যুক্ত হ্যাঁ, দ্বিতীয়া, আর শুক্লপক্ষের ক্ষেত্রে তৃতীয়া যুক্ত, তাই তো? তৃতীয়, ইয়াস। এরপরে আরো যে নিয়মটা বলছেন, এবারে কত দণ্ড বা ওগুলো পরে লেখাবো, প্রত্যেকটা তিথি এইভাবে আলাদা এগোই নিয়ম? আগে, ওটা প্রত্যেকটা তিথি এগোই। এটা খালি আমি ডেট ইয়েগুলো বলি, পরে আমি মেনশন করে দেবো যে কত সূর্যোদয়ের পর কতক্ষণ থাকতে হবে, তখন ওই তিথিটা ওই দিনের পালন করা যাবে, নইলে যাবে না, সেটা একদম পরিষ্কার বলে দেবো। ঠিক আছে, এখন তাহলে দ্বিতীয়টা বোঝানো গেল। এবারে রথযাত্রা আমাদের পড়বে ওই দ্বিতীয়াতে। তাহলে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়াকে রথ দ্বিতীয়া বলে, তাতে রথযাত্রা করা হয়। স্কন্দ পুরাণে বলা হয়েছে আষাঢ় মাসে শুক্লপক্ষের পুষ্যাযুক্ত দ্বিতীয়াতে বলরাম সুভদ্রার সহিত আমাকে রথে স্থাপন করে উৎসবে পবিত্র হয়ে ব্রাহ্মণগণকে ভোজন করাবে। এই দ্বিতীয়াতে পুষ্য নক্ষত্রের যোগ বিশেষ ফলজনক, তাই নক্ষত্রের যোগ না থাকলেও দ্বিতীয়াতে রথযাত্রা করা যাবে। আষাঢ়স্য শীতে পক্ষে দ্বিতীয়া পুষ্য সংযুক্তা তস্যাং রথে সমারোপ্য রামং ইয়াং ভদ্রয়া সহ যাত্রোৎসবং বিত্তার্থ বিনয়েচ্চ দ্বিজান বহুন রিক্সা ভাবে তীর্থ কার্যা সদা সাপ্রীতয়ে মম। এটা হয়ে গেল রথযাত্রা হলো। এটা আমার মূল, এই জিনিসটা জানার দরকার নেই। এই যে আমি এতক্ষণ বললাম এটা রথযাত্রার কি কি পুণ্য ফল ইয়ে ফল এইসব লেখা আছে, দরকার নেই। আমাকে যেটা জানতে হবে, তাহলে রথযাত্রা যদি আমাদের 2 দিন ব্যাপী থাকে, তাহলে আমাকে পরের দিন থাকতে হবে, ধরতে হবে। ঠিক আছে, পরের দিন যেহেতু শুক্লপক্ষে দ্বিতীয়া, তৃতীয়া যুক্ত, ভাতৃ দ্বিতীয়াও তাই, একই জিনিস। ঠিক আছে, ভাতৃ দ্বিতীয়াও একই জিনিস। আর কি আছে, তৃতীয়া। রথযাত্রা থেকে তো তাই, যেহেতু শুক্লপক্ষ তৃতীয়া যুক্ত হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তৃতীয়া যুক্ত হবে। ঠিক আছে, আচ্ছা পরিমল হয়, মানে হ্যাঁ আমি আমি এই এই বছরের একটা মানে পঞ্জিকাটা নিয়ে মানে বসেছি। এখানে রথ দিচ্ছে আপনার দ্বিতীয়া আছে দিবা 1টা 20, হ্যাঁ, হ্যাঁ তারপরে তৃতীয়া লাগছে। হ্যাঁ তাহলে এখানে একটা লিখলাম শুক্লপক্ষে দ্বিতীয়া প্লাস তৃতীয়া, দ্বিতীয়া যুক্ত তৃতীয়া, হ্যাঁ, তো সেই তাহলে দিন তো এটা রথ দ্বিতীয়া। হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর যেটা কৃষ্ণপক্ষে যেটা আছে প্রতিপদ যুক্ত দ্বিতীয়া না? হ্যাঁ, প্রতিপদ যুক্ত। ঠিক ঠিক আছে, বুঝলি, ক্লিয়ার এবার হলো ব্যাপার। তৃতীয়াতে আসছি। তৃতীয়াতে বলছে দৈবাদী কর্মে চতুর্থী যুক্তা তৃতীয়ায় গ্রাহ্যা, কেবল ব্রতা রম্ভা ব্রতে দ্বিতীয়া যুক্ত প্রশস্ত। রম্ভা ব্রত বলে একটা ব্রত আছে, সেই রম্ভা ব্রততে দ্বিতীয়া যুক্ত প্রশস্ত, বাকি যা কিছু সব হবে চতুর্থী যুক্তা। তৃতীয়া যা কিছু কর্ম, এবার তৃতীয়ার কর্ম আমাদের কি আছে, বিশেষ করে অক্ষয় তৃতীয়া আছে। অক্ষয় তৃতীয়া, বৈশাখের শুক্লা তৃতীয়ার নাম হচ্ছে অক্ষয় তৃতীয়া। স্মৃতিগ্রন্থে বলা আছে বৈশাখ মাসের শুক্লপক্ষে যে তৃতীয়া কৃত্তিকা বা রোহিণী নক্ষত্র যুক্ত হলে তাকে অক্ষয় তৃতীয়া বলে। এই অক্ষয় তৃতীয়াতে যে সকল দানাদি করা হয় তার ফল অক্ষয় হয়। বৈশাখে মাসি রাজেন্দ্র শুক্লপক্ষে তৃতীয়াকা অক্ষয়া সা তিথি প্রক্তা কৃত্তিকা রোহিণী জুতা তস্যাং দানাদিকং পুণ্যম অক্ষয়ং সমুদা হৃদম। এখানে যে নক্ষত্র যোগের কথা বলা হয়েছে তা ফলাধিক্য বোঝানোর জন্য হয়েছে। হ্যাঁ, আবার ভবিষ্য পুরাণে বলা আছে কি, বৈশাখ মাসে শুক্লপক্ষে দ্বিতীয়া তিথি অক্ষয়া নামে প্রসিদ্ধ, এটিকে দেবতারাও সম্মান করেন।
যে মানুষ সেদিন জল ও অন্ন সহ কলস দান করে সে সূর্যলোক লাভ হয়। যা শুক্লা পুরুষার্দুল বৈশাখে মাসি বৈ তিথি তৃতীয়া সাক্ষয়া লোকে গির্বাণ্যই রবি বন্দিতা জৈসাং দদাতি করকান বারিবাজ সমন্বিতাম স্বজাতি পুরুষ বীর লোকান বৈ হেমমালিন। স্কন্দ পুরাণে কি বলছে? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বৈশাখ মাসে অক্ষয়া নামক শুক্লা তিথিতে আমার শরীর চন্দন দ্বারা লিপ্ত করবে। বৈশাখস্য শীতে পক্ষে তৃতীয়া অক্ষয় সংগীতা তত্র মাম লেপয়েদ গন্ধন লেপনই রতি শোভনই। ব্রহ্মপুরাণে এই তিথির গুরুত্ব এবং করণীয় সম্পর্কে বলা হয়েছে। ভগবান জনার্দন বৈশাখ মাসে শুক্ল তৃতীয়তা জবের সৃষ্টি এবং সত্য যুগের অবতরণ করেছেন। ওই দিন ব্রহ্মলোক থেকে গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছেন। ওই তিথিতে জপ দ্বারা বিষ্ণু পূজা ও হোম করবেন এবং ব্রাহ্মণদের জপ দান করবেন এবং জপ ভোজন করাবে। ওই দিন মহাদেব গঙ্গা কৈলাস হিমালয় ও ভগীরথের পূজা করবে। ওই দিন স্নান দান তপ জপ এবং হোম ইত্যাদি যে কাজের অনুষ্ঠান করা হবে সেই সকলই অক্ষয় ফল দান করবে। এই দিনের কার্যের সংকল্পদে বাক্যে অক্ষয়ায়াম তৃতীয়ায়াম উল্লেখ করবে। ব্রহ্মপুরাণে কি বলছে? বৈশাখে শুক্লপক্ষে তু তৃতীয়ায়াং জনার্দন জবানুৎপাদয়ামাস যুগমঞ্চরারব্ধবান কৃতম ব্রহ্মলোকা ত্রিপথগাং পৃথিব্যাম অবতারয় তস্যাং কার্য বৈ জবৈ হোমৈ জবৈ বিষ্ণু সমার্চয়েত জবান দৈত্যা দ্বিজাতিভ্য প্রযত পাশয়েদ জবান পূজয়েত শঙ্করং গঙ্গাং কৈলাসঞ্চ হিমালয়ম ভগীরথঞ্চ নৃপতিং সাগরান সুগবাহ আবহম স্নানং দানং তপঃ সাধ্যং জপ হোমাদিকঞ্চ যৎ শ্রদ্ধয়া ক্রিয়তে তত্র তদানন্তায় কল্পতে। অক্ষয় তৃতীয়ায় যুগ্মাদর নাই, কারণ শাস্ত্রে যুগ উক্ত আছে যে যুগাদ্যা জন্মতিথি ও পার্বতী প্রিয়া সপ্তমী উদয়কালে প্রাপ্ত হলেই হবে। এ স্থলে তিথি যুগ্মত নাই। অনুরূপ ভাদ্রের ও চৈত্রের শুক্লা তৃতীয়াতে কি হয়? মন্বন্তরা তৃতীয়া বলে যুগ্মাদর বিচার্য নয়। যুগাদ্যা বর্ষ বিশিষ্ট সপ্তমী পার্বতী প্রিয়া রবির উদয় মিক্ষন্তে ন তত্র তিথি যুগ্মতা। রম্ভা তৃতীয়া, রম্ভা তৃতীয়া নামে এই ব্রত করেছিলেন বলে এর নাম রম্ভাব্রত। রম্ভা নামনি অপ্সরা, অপ্সরাদের মধ্যে একটা রম্ভা অপ্সরা ছিল। মেনকা, তারপর তোমার রম্ভা ইত্যাদি যে যারা ছিল অপ্সরা, তার মধ্যে রম্ভা এই ব্রত করেছিলেন বলে এই ব্রতটার নাম হয়েছে রম্ভাব্রত। রম্ভাব্রত কিন্তু চতুর্থী যুক্ত তৃতীয়া খণ্ডে হবে না, অর্থাৎ দ্বিতীয়া যুক্ত তৃতীয়া খণ্ডে হবে। ভবিষ্য পুরাণে রম্ভাব্রতের কথা বলা হয়েছে যে জ্যৈষ্ঠ মাসে শুক্লা তৃতীয়াতে নিয়মনিষ্ঠ হয়ে স্নান করে যত্ন সহকারে রম্ভা নামক উত্তম ব্রতটি করবে। ভদ্রে কুরু প্রযত্নেন রম্ভাক্ষং ব্রতমুত্তমম জ্যৈষ্ঠ শুক্ল তৃতীয়ায়াং স্নাতা নিয়ম তৎপরা। তাহলে একমাত্র রম্ভা তৃতীয়া ছাড়া বাকি সমস্ত তৃতীয়া হবে তোমার চতুর্থী সংযুক্ত গ্রাহ্য। মনে থাকবে? তাহলে দ্বিতীয়টার পেয়ে গেলাম আমরা, তৃতীয়টারও পেয়ে গেলাম। দ্বিতীয়ার কি পেলাম না? দ্বিতীয়াতে বলছে যে প্রতি কৃষ্ণ পক্ষে দ্বিতীয়াতে যদি কাজ হয় তাহলে ওটা হবে তোমার দ্বারা ইয়ে ঢুকছে সঞ্জয় শুক্ল পক্ষে, কৃষ্ণ পক্ষের হলে প্রতিপদ সংযুক্ত আর শুক্ল পক্ষের হলে মনে রাখতে হবে তৃতীয়া সংযুক্ত। আর এইটাতেও তাই হলো, এইটাতে চতুর্থী সংযুক্ত সমস্ত তৃতীয়াই গ্রাহ্য, শুধুমাত্র রম্ভা তৃতীয়া সেটা হবে তোমার দ্বিতীয়া সংযুক্ত। বাস এটা মনে রাখতে হবে। তাহলে তৃতীয়া হয়ে গেল। তাহলে প্রতিমশাই একটা জিনিস মানে শুক্ল পক্ষ গুলো সব পরের দিন আর ইয়ে কৃষ্ণ পক্ষ হলো আগের দিন। হ্যাঁ ওটা দ্বিতীয়া, পক্ষের হ্যাঁ ওটা দ্বিতীয়া। দ্বিতীয়া ভুল করো না, আমি মাত্র দুটি পড়াইলাম। দ্বিতীয়া হচ্ছে শুক্লপক্ষের তিথিটা বোঝো দ্বিতীয়া। শুক্লপক্ষের দ্বিতীয়ায় যখন কোনো কাজ কাউকে বিধান দেবে তখন মনে রাখতে হবে শুক্লপক্ষের দ্বিতীয়া মানে হচ্ছে তৃতীয়া সংযুক্ত।
বোঝাতে পারলাম না, আবার ভালো করে বোঝাবো? আগে তো না বুঝিয়ে স্যার, দিলাম। বুঝতে পেরেছি। শুক্লপক্ষের দ্বিতীয়াটা হচ্ছে তৃতীয়া সংযুক্ত, অর্থাৎ প্রথম দিন লাগলেও ধরো যেদিন লাগছে সেদিন কি হচ্ছে, প্রতিপদ সংযুক্ত হয়ে গেল। তার পরের দিন দেখা গেল দ্বিতীয়া ছাড়ছে, তৃতীয়া লাগছে, সেই দিনটাতে পালবে শুক্লা দ্বিতীয়া। আর তৃতীয়ার ক্ষেত্রে কি বললাম, তৃতীয়ার ক্ষেত্রে হচ্ছে যে তোমার দুটোই হচ্ছে গিয়ে মানে শুক্ল কৃষ্ণ দুটোই, যা কিছুই হোক, একমাত্র রম্ভা তৃতীয়া বাদ দিয়ে সমস্ত তৃতীয়াই চতুর্থ সংযুক্ত, চতুর্থীর দিনে হবে। অর্থাৎ যেদিন লাস্ট যেটা তৃতীয়া ছেড়ে চতুর্থী লাগছে সেদিন হবে। মনে থাকবে? ঠিক 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 নোট আছে। ডাউন করো, এমনি ঠিক হ্যাঁ, ঠিক ঘাড় লিখছি। হিলিয়ে দিলে পারবে না, মনে রাখবে। না, লিখছি। লিখে নোট ডাউন করে রাখো, প্রত্যেককে বলছি নোট ডাউন করে রাখো। এগুলো খুব স্মৃতি হচ্ছে খুব সহজ, নিলে খুব কঠিন। আর এইগুলি তোমাদের প্রয়োজনে আসবে, একে একে দেখো না, গোটা এগুলো পড়াবো, এরপর আসবো অশ্বচে, আসবো প্রায়শ্চিত্তে, আসবো একে 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 সব এগুলো বুঝতে পারবে। বিবাহাদি অনুষ্ঠানে আসবো, যেগুলো তোমার খুব খুব জরুরি তোমাদের, যেগুলো চাই, যেগুলো না হলে হালকা করে ফ্যানটা চালাও, যেগুলো না হলে তোমাদের হবে না। গোটা সংহিতাটাকে মুখস্থ করা করা চারটেখানি ব্যাপার, মূল জিনিসগুলো নোট না, ওইগুলো আমি দেবো, ঠিক আছে? আর চতুর্থীটা ধরবো না ধরবো না? চতুর্থীটা ধরে দি, চতুর্থী কিভাবে করবে? হ্যাঁ, কি করবো বলো? চতুর্থী যেদিন পূর্ণ হবে সেই দিনই চতুর্থী বিহিত ধর্মকার্য হবে। উভয় দিন গত হলে পঞ্চমী যুক্ত চতুর্থী খণ্ডেই চতুর্থী বিহিত ধর্মকার্য হবে। অর্থাৎ কি চতুর্থী হয় বলো তো? জয়দেব বলো, করেছো কোন চতুর্থীর কাজ? গণেশ গণেশ চতুর্থী। চতুর্থী। গণেশ চতুর্থী। সবাই মনে আছে, গণেশ চতুর্থী, যেটা বিশেষ দরকার। তা গণেশ চতুর্থী হবে পঞ্চমী সংযুক্ত, মনে থাকবে? গণেশ চতুর্থী হবে যেদিন চতুর্থী ছাড়ছে আর পঞ্চমী লাগছে সেই দিন হবে। এগুলো কিন্তু খুব ভাইটাল। এর পরের দিন দেখো সরস্বতী পুজো আসবে, পঞ্চমী আসছে, আর কি আসবে মনসা পুজোর সময় যে ডাল গাদা, মনসা পুজো, এইসব গুলো। মনে হয় তুমি তো খুব ফোন করে করে খবর নাও, এগুলো সব লিখে রাখো ভালো করে। সঞ্জয় বিয়ে বাড়ি দিয়ে দেখে করে চলে এলো দেখো দক্ষিণা নিয়ে। কৃষ্ণপক্ষে কি হবে চতুর্থী তিথিটা? হ্যাঁ, তৃতীয় সংযুক্ত। এখনো বিয়ে বাড়িতে আছো? হ্যাঁ স্যার, ওই যে সম্প্রদান কর্ম করাতে হবে তো, আচ্ছা, কন্যা করাও সম্প্রদান। করাও, আশীর্বাদ রাখবেন। একদম আশীর্বাদ দু হাতে আছে। তাহলে আমি বোঝাতে পারলাম, তিনটে জিনিস বোঝালাম। এক হচ্ছে দ্বিতীয়া, দুই হচ্ছে তৃতীয়া, তিন হচ্ছে চতুর্থী। আমি কিন্তু পরের দিন ধরবো। প্রণব, চতুর্থী তিথিটা বললাম কৃষ্ণপক্ষের চতুর্থীটা কি বলে দিলেন? হ্যাঁ, শুনছি। কৃষ্ণপক্ষের চতুর্থীটা কি করব? ওটা কৃষ্ণ কি পরের শুক্ল দুটোই বললাম তো, কৃষ্ণ শুক্ল দুটোই পঞ্চমী সংযুক্ত, পঞ্চমী যুক্ত। আচ্ছা, জেনে রাখো পঞ্চমী সংযুক্ত, কিন্তু মনে করো ওইটা দণ্ড ইয়ের ব্যাপার আছে, সেটা শেষ দিকে বোঝাবো। সমস্ত তিথিগুলো বুঝিয়ে নেওয়ার পরে যে সূর্যোদয়ের পর কতক্ষণ পর্যন্ত থাকলে সেদিন গ্রাহ্য হবে, নইলে পূর্ব দিনে করতে হবে। ওটা তোমাকে ধরে বুঝিয়ে দেবো, এমনকি পঞ্জিকা খুলে বুঝিয়ে দেবো দু চারটে উদাহরণ দিয়ে। এখন তোমরা এইগুলো সরল গুলো শিখে যাও। কি না, কৃষ্ণপক্ষের দ্বিতীয়া প্রতিপদ সংযুক্ত, শুক্লপক্ষের দ্বিতীয়া তৃতীয়া সংযুক্ত, দ্বিতীয়া হয়ে গেল। আর তৃতীয়াটা বেলায় কি বললাম, রম বা তৃতীয়া বাদ দিয়ে সমস্ত তৃতীয়াই হচ্ছে শুক্ল মানে চতুর্থী সংযুক্ত, মানে পরের দিনে। আর চতুর্থীটা কি হলো, সমস্ত চতুর্থী হলো পঞ্চমী সংযুক্ত, ঠিক আছে? মনে থাকবে? হ্যাঁ মনে থাকবে। এইগুলো বিশেষ করে লেখা দরকার আছে।
এগুলো লেখা দরকার আছে। পড়ার বই কি কি আছে 2-4টা বলে দেবেন, যেগুলো পড়বো বা এটা জানতে কত পারবো? নাম্বার পেজ? পেজ এইটা নাম্বার কত? অ্যাকচুয়ালি বলি, আমি বিভিন্ন জায়গা থেকে নোট লেখাবো এগুলো। এইগুলো যদি পড়ার ডিটেলস বই কিনতে হয় তাহলে তিথি তিথি তত্ত্ব কিনতে হবে, তারপরে তোমার শ্রাদ্ধ তত্ত্ব কিনতে হবে, শ্রুতি তত্ত্ব কিনতে হবে, মলমাস তত্ত্ব কিনতে হবে, প্রায়শ্চিত্ত তত্ত্ব কিনতে হবে, অষ্টবিংশতি তত্ত্ব কিনতে হবে, আর সংহিতাগুলো সব কিনতে হবে, 20টা সংহিতা। স্মৃতির যদি টোটাল জিনিসটা হাতের কাছে রাখতে হয়, আর জিস্ট যদি কিনতে হয়, তাহলে হিন্দু ব্যবস্থা সর্বস্ব, আর একটা হচ্ছে স্মৃতি চিন্তামণি। লিখে রাখো, হিন্দু ব্যবস্থা সর্বস্ব, শ্যামাচরণ কবিরত্ন বিদ্যাভারতী, হিন্দু ব্যবস্থা সর্বস্ব। আর কি না, স্মৃতি চিন্তামণি হরিদাস সিদ্ধান্ত বাগিস রাইটারের নাম। এই দুটো বই হচ্ছে জিস্ট। আর বাকি যদি তোমার কিনতে হয় তাহলে ওই যেগুলো বই নাম বললাম, অনেক বই কিনতে হবে। আর দুটো বই ছবি তুলে পাঠিয়ে দেবেন, তাহলে ভালো হয়, দুটো বইয়ের। ছবি এখনই দিয়ে দিচ্ছি, বুঝলে না? কিন্তু বইগুলো এখন প্রিন্ট আছে কিনা সেটা এখন ব্যাপার। বইগুলো এখন মার্কেটে আছে কিনা আমি জানি না। স্মৃতি চিন্তামণি হয়তো পেয়ে যাবে, এটা হচ্ছে স্মৃতি চিন্তামণি। স্মৃতি এটা চিন্তামণি, আছে, এই বইটা পাওয়া যাবে, কি নাম বলুন তো? এটা হচ্ছে পাওয়া যাবে না এটা? স্মৃতি চিন্তামণি হরিদাস সিদ্ধান্ত বাগিস, এইটা হ্যাঁ, পাওয়া এটা যাবে। আছে, বইটা পাওয়া যাবে। হ্যাঁ, আর প্রিয় এই ভাই, বইটা হ্যালো। পাওয়া যাচ্ছে না, এইটা আউট অফ মার্কেট, আউট অফ প্রিন্ট। এই বইটাও আছে মনে হচ্ছে, হিন্দু ব্যবস্থা সর্বস্ব। কার লেখা? দেখো, এই ব্যবস্থা সর্বস্ব আরেকটা আছে, এটা ডুপ্লিকেট। এটা হিন্দু ব্যবস্থা সর্বস্ব, আর একটা শুধু ব্যবস্থা সর্বস্ব আছে, এটা শ্যামাচরণ কবিরত্ন বিদ্যাভারতী। এই যে রাইটারে এরকম স্বাক্ষর থাকবে, সিগনেচারটা। এটা ছবি তুলে দেবেন, এই ছবি তুলে পাঠিয়ে দেবেন এটা। ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। হ্যালো প্রতিমশাই, হ্যাঁ প্রতিমশাই, হ্যাঁ, বলো। এখানে ওই স্মৃতি লেখা আছে হ্যাঁ বিনায়ক ব্রত বেলা চতুর্থী উভয় দিন থাকলে পূর্ব দিন ধরতে হয়। হ্যাঁ, ওই আপনার স্মৃতি চিন্তামণিতে লেখা আছে বিনায়ক ব্রতের বেলায় চতুর্থী উভয় দিন থাকলে পূর্ব দিন বিনায়ক ব্রত ধরতে হবে। বিনায়ক, বিনায়ক ব্রত কোনটা? বিনায়ক গণেশ তো, মানে গণেশ তো। চতুর্থী যেদিন পূর্ণ হবে। হ্যাঁ, চতুর্দিন পূর্ণ মানে কি বলেছ ওটা? বলছে বলছে বিনায়ক ব্রতের বেলায় চতুর্থী যদি উভয় দিন থাকে তাহলে পূর্ব দিন বিনায়ক ব্রত ধরতে হবে। হ্যাঁ, চতুর্থী যদি উভয় দিন থাকে পূর্ব দিন ধরতে বলছে, ঠিক আছে, কিন্তু কি বলেছে দেখো, দুদিন যদি ইয়ে পাই, কি বলবো, তখন চতুর্থী পায়। বলছে নবমী পঞ্চমী খণ্ড, কিন্তু চতুর্থী তো। হ্যাঁ হ্যাঁ, দেখো 14 পাতা, 14 পাতা 14। হ্যাঁ গো, চতুর্থী সংযুক্তা গ্রাহ্যা তৃতীয়া তৃতীয়া চুতা নৈব পঞ্চমা কারয়েত কচিত। হ্যাঁ, বিনায়ক ব্রত ভিন্ন, সর্বত্র চতুর্থী যুক্ত পঞ্চমী যুক্ত চতুর্থী গ্রহণ করবে। অর্থাৎ চতুর্থী হ্যাঁ, দুদিন কর্মযোগ্য হইলে যোগ্য কাল পাইলে তাহার কার্য পরদিন করবে, তাহার প্রমাণ বিনায়ক ব্রতের বেলায় চতুর্থী উভয় দিন থাকিলে পূর্ব দিন বিনায়ক ব্রত হইবে। ব্রহ্মবেদ পুরাণে দিয়েছে বিনায়ক ব্রতটা। আর বিনায়ক ব্রত মানে দেখি গণেশ চতুর্থী পাঁজিটা দেখে রে, ওখান থেকে পাঁজি দুটো দিয়ে দাও, দেখুন দেখুন দেয় না, সবগুলো দে। গণেশ চতুর্থী 32 ভাদ্র মাসে গণেশ চতুর্থী হয়, শ্রাবণ ভাদ্র। শ্রাবণ, এক মিনিট দাঁড়া, একটু ধরো। এই যে দেখো পাঁজিটা খোলো, পাঁজি আছে হাতের কাছে?
স্যার এই বছরে না, এই বছরের? হ্যাঁ, এটা এবছর 1431। হ্যাঁ হ্যাঁ আছে আছে 1431। আছে, খোলো। 21শে ভাদ্র 7ই সেপ্টেম্বর শনিবার হ্যাঁ দুপুর 2:14 চতুর্থী ছেড়ে যাচ্ছে। সেই দিনই কিন্তু সিদ্ধি বিনায়ক ব্রত, শ্রী শ্রী গণেশ পূজা, গণেশ চতুর্থী, সৌভাগ্য চতুর্থী, বরদা চতুর্থী সব লিখেছে। দেখো, ভালো করে দেখো হ্যাঁ হ্যাঁ কি আছে। এখানে এটা লিখেছে কেন এটা? এটা বিনায়ক ব্রত আলাদা কিছু আছে, কিন্তু সিদ্ধি বিনায়ক দিয়েছে এটা, মানে গণেশ চতুর্থীর কাজটা কিন্তু পঞ্চমী যুক্ত। যেদিন চতুর্থী ছেড়ে পঞ্চমী লাগছে সেই দিনই হচ্ছে। দেখো, আগের দিন কিন্তু হলো না। আগের দিন বেলা 12টা 18 পরে কিন্তু চতুর্থী লেগে যাচ্ছে, কিন্তু তবুও চতুর্থী দিয়েছে পরের দিন। কেন দিয়েছে? পঞ্জিকাটা দেখো, ফলো করো। হ্যাঁ দেখেছি। তাহলে পঞ্জিকা ফলো করলে বুঝতে পারবে তো। হ্যাঁ হ্যাঁ এটার সাথে সাথে এবার তুমি একটা বলে দিলে, আমি এইটাই ওই জন্যই তো এখানে পড়ানো, এটা পড়ানো এইখানে। ধরো সরজিৎ, তুমি বললে যে না গণেশ চতুর্থী 20 তারিখ হবে, আর তোমার পাশের একজন বলে না 21 তারিখ হবে, পাঁজি খুলে দেখিয়ে দিলে 21 তারিখে চতুর্থী, তোমার সম্মানটা থাকবে? না। তবে অতএব আমি যেটা পড়িয়েছি সেটা পড়ো। হ্যাঁ, তোমার কি লেখা আছে সেটা দেখে লাভ নেই। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। কার কোনো প্রশ্ন আছে বলো। জয়দেব কি বলছিলে তুমি বলো। না, আমার আরেকটা কথা খালি জিজ্ঞাসা করা আছে। হ্যাঁ, এটা হচ্ছে এই ব্যাপারটা না, এটা অন্য ব্যাপার। এটা কি ফোন করে জিজ্ঞাসা করবো না এখানে বলবো? ফোন করে করবে। অন্য ব্যাপারে যদি ফোনে করবে। শোনো জয়দেব, হ্যাঁ বলো। এই স্মৃতিটা যদি ভালো করে শিখতে হয়, হ্যাঁ তাহলে ডায়েরি, নোট, কলম লিখে রাখবে, আর ঠিক আছে, মাঝে মাঝে বাড়িতে এটা পড়াশোনা করবে। ঠিক আছে কাকু। আজকের কি এই ভিডিওটা পাঠাবা? হ্যাঁ, ভিডিও পাঠিয়ে দেবো, সেটা চিন্তা নাই। তোমাদের ওই শুধু ভিডিওটাকে অ্যাসেট করে রেখে দিলে হবে না। না, জয়দেব, ভিডিওটাকে অবজার্ভ করবো না, ভিডিওটাকে নোট করবো। হ্যাঁ, নোট করার জন্য ব্যবহার করতে পারো, কিন্তু অনেকে আছে কি জানো তো, কোনটি বসে? ভিডিওটা রেখে দিল, ভিডিওটা রইলো না, থাক, আছে তো আমার কাছে, এই করলে হবে না। তুমি ডায়েরি নোট করো, একটা ডায়েরি করো, স্মৃতি একটা আলাদা ডায়েরি থাকবে। এটা থেকে ঠিক তুমি আছে। পরবর্তী ক্ষেত্রে অন্যকে নোট দিতে পারবে, অন্যকে তুমি নোট দেখাতে পারবে, কোথা থেকে নেওয়া হয়েছে সেটাও তোমার লেখা থাকবে। ঠিক আছে, হ্যাঁ, সেগুলো ঠিক পরবর্তী আছে। ক্ষেত্রে তুমি যুক্তি দিয়ে বোঝাতে পারবে। নইলে আমাকে সবসময় ফোন করতে হবে তোমাকে, তাহলে তুমি পরনির্ভরশীল হয়ে গেলে, পরগাছা হয়ে গেলে। তুমি ঠিক পড়াশোনা আছে। করছো, তুমি নিজের ইয়েটা ঠিক রাখো, তোমাকে হ্যাঁ বলতে হবে কাকু। তো। পড়াশোনা করে লোকের কাছে বলবে এমন ভাবে স্ট্যামিনার সহিত, যে তোমার বিশ্বাসটাই তার কাছে, তোমার কথাটাই সেখানে বিশ্বাস হয়ে যাবে, বেদ বাক্য। ঠিক আছে, ঠিক আছে? ঠিক ভালো আছে করে কাকু। পড়াশোনা করো, সবাইকে বলছি। হ্যাঁ, জয়ন্ত বাবু, তারপর প্রণব, সঞ্জয়, মনোজ, বলো মনোজ কি বলবে বলো, হাত তুলেছো বলো। না, আমি একটা জানতে চাচ্ছিলাম যে একজন মানুষের বিবাহ হবে, তার জন্ম মাসে কি বিবাহ হয়? যদি মেয়ের হয় তাহলে হবে, ছেলের হলে হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা মেয়ের আমরা আমি বিবাহ। সব সাধারণভাবে পড়াবো আমি। আমি বলছি সব আর পড়াবো। একটা সাধারণভাবে জানতে চাইছি। বলছি এক জায়গায় দেখছিলাম ভাদ্র মাসে বড় ছেলের, এই জ্যৈষ্ঠ মাসে বড় ছেলে বিয়ে দিতে নেই, আবার অঘ্রাণ মাসও কিছু কিছু জায়গায় রয়েছে। কোনটা ঠিক? দুটোই? না, অগ্রণ মাসে দিতে নেই। আর জ্যৈষ্ঠ মাসও দিতে নেই না? জ্যৈষ্ঠ মাসে বলছে 10 দিন পেরিয়ে গেলে, আমি ওটা নোট দেবো, ওটাও আছে এই স্মৃতিশাস্ত্র। ওইটা বলছে জ্যৈষ্ঠ মাসে 10 দিন পেরিয়ে গেলেও দেওয়া যায় যদিও, কিন্তু অগ্রণ মাসে বড় ছেলের বা বড় মেয়ের বিয়ে দেওয়া একদম উচিত নয়, এটা বলছে। পৈতের ক্ষেত্রে নিয়মটা কি? স্যার উপনয়নের আমরা আলাদা জানতাম, জিনিস। স্যার আমরা জানতাম যে জ্যৈষ্ঠ মাসে বড় ছেলের বিয়ে মানে হয় না। না, দুটোই হয়। অনেক অঘ্রাণ জিনিস মাসটা জানতে অবশ্যই পারবো, দেওয়া দাঁড়াও নেই। আমি পুরোটা খুলি। এই তো সবে খোলা শুরু হলো, আজকে স্মৃতির ক্লাস শুরু হলো, এখন বহু জিনিস জানতে হবে। হ্যাঁ উপনয়নটা কি ব্যাপারে? উপনয়নের ব্যাপারটা কি পৈতে? উপনয়নটার ক্ষেত্রে কি বলবো, উপনয়নের
দিন যে তিথি নক্ষত্র ইত্যাদি দেখে যে দিনটা হয় সে দিনে দিন ধার্য করে দিন হয় বের হয়। অনেকে যে রামনবমীতে দেয় ওরকম দিন না থাকলেও এরকম দেওয়া যায়, ওটা শুধু মানে ফালতু কথা। রামনবমীতে কোথাও দেওয়া যায় শাস্ত্রে লেখা দেখাতে পারবে যে রামনবমীতে লেখা আছে যে রামনবমীতে উপনয়ন সংস্কার করা যাবে? তাহলে ওই দুটি দিন উপনয়ন বছরে মানে দুটি বার। হচ্ছে তার বেদ অধ্যয়নের প্রথম দিন। উপনয়ন সংস্কার কাকে বলে? কেন উপনয়ন নাম হলো? উপনয়ন, নয়ন ক্ষেত্রে এখানে নেত্র মানে চোখ, যেটার দ্বারা জ্ঞান চক্ষুর উদয় হচ্ছে, তাহলে বেদ অধ্যয়ন শুরু করবে সে। এখন তো উপনয়নটা হয়ে গেছে একটা লোক দেখানো, একটা ভোজ করে একটা হই হই করে পইতে পরিয়ে দিচ্ছে, নিয়ে মাংস ভাত ইত্যাদি খাইয়ে দিল, যা পারলো সেটা হয়ে গেল উপনয়ন সংস্কার। তারপর উপনয়নের পর যে ত্রিসন্ধ্যা আহ্নিক করার একটা নিয়ম বা নিয়ম করে যেগুলো করা উচিত সেগুলো সবাই সঠিকভাবে করছে না, যার জন্য উপনয়ন সংস্কারটাই সঠিকভাবে হচ্ছে না। উপনয়নের নিয়ম হচ্ছে যে জ্ঞান চক্ষু তার, অর্থাৎ সেদিন থেকে তার বেদ অধ্যয়ন শুরু করবে। তখনকার দিনে গুরু বাড়িতে গিয়ে বেদ অধ্যয়ন করতে হতো, এবং বেদ অধ্যয়নের করার পর তোমার হচ্ছে গিয়ে ওই গুরু বাড়িতেই তাকে রেখে দেওয়া হতো। তারপরে 13 বছর পর 12 বছর পর যখন পড়াশোনা তার শেষ হতো, তখন তাকে এখানে মানে সমাবর্তনের দ্বারা নিয়ে যাওয়া হতো, নিয়ে আসা হতো। তো ওই গুরুগৃহে যে থাকতো এতদিন, সেখানে ব্রহ্মচর্য পালন করে তাদেরকে থাকতে হতো, যেটা আজকাল 3 দিন বাড়িতে রাখে, 3 দিন সেই রাখতে হয়, রাখে সেইভাবে রাখে না, ক্যারাম বোর্ড খেলে, তাস খেলে, টিভি দেখে, গল্প করে, খেলাধুলা করে ইত্যাদি সব করে, এগুলো তো তোমার ব্রহ্মচর্যের মধ্যে পড়ে না। আর সমাবর্তন তো সাথে সাথেই করে দিচ্ছে, উপনয়ন সংস্কার হওয়ার মাত্রই তো সমাবর্তন হয়ে যাচ্ছে। সুতরাং এই বাড়িতে রাখা না রাখা দুই সমান তো, এটা লোক দেখানে রাখা হচ্ছে, ঠিক আছে না? এইটা হচ্ছে ব্যাপার। তো সেইটা উপনয়নের যখন আমরা চ্যাপ্টার আসবো তখন আমরা সেটা নিয়ে আরো বিস্তর আলোচনা করব। এখন আজকে আমরা 3টে তিথিকে বোঝালাম, একটা হচ্ছে দ্বিতীয়া, একটা তৃতীয়া, একটা চতুর্থী। এই 3টে তিথি কিন্তু সবাইকে মনে রাখতে হবে, ঠিক আছে? আমি পরের দিন কিন্তু ধরবো আবার, ঠিক আছে? আর কারো যদি কোনো প্রশ্ন থাকে বলো। প্রণব তো চুপচাপ শুনছো, কোথায় আছো প্রণব? বাইরে কোথাও? না না, ঘরে আছি, শুনছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছো তো? কোনো অসুবিধা হলে বলবে প্রণব। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, বরুণ কি বলছো বলো, বরুণ? আমি কিছু বলছি না, আমি শুনেই যাচ্ছি। ঠিক আছে, কোনো প্রবলেম হলে বলবে। আমি সবাইকে হ্যাঁ। রেকর্ডিংটাও পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? পাঠিয়ে দেবো, রেকর্ডিং পেয়ে যাবে। রেকর্ডিংটা মূল নয়, আমি আবারও বলছি, বাড়িতে সব ভালো করে পড়ো। স্মৃতির বিষয় একটু মনোযোগ দিয়ে পড়তে হবে, কারণ এটা বিধিবিধানের ব্যাপার আছে। হ্যাঁ, এটা ভুলভাল যেন না হয়, সঠিক ব্যাখ্যা সহ পড়তে হবে, ঠিক আছে? ঠিক আছে, আজ রাখছি তাহলে। শুভরাত্রি সবাইকে। আগামী সোমবার আবার এই সময় আমরা ক্লাস দেবো। তার আগে সবাইকে এইটার ব্যাপারে নোট তৈরি করে রাখতে হবে, নিজের নোট তৈরি করো। কোনো হেল্প দরকার হলে আমি আছি, সহযোগিতার জন্য আছি। নোট সবাই তৈরি করে পড়াশোনা করো ঠিক করে, ঠিক আছে? ঠিক, হ্যাঁ ঠিক আছে গুরুজি, শুভরাত্রি। শুভরাত্রি সবাইকে। হ্যাঁ, শুভরাত্রি। ক্লাস করো, ক্লাস আর করো। কাকু আমি ফোন করছি, ক্লাস শেষ হলে আমি ফোন করছি। ফোন করো। আর যাদের ইয়ে গুলো পাঠানো নেই, কি বলে, অ্যাডমিশন ফিস গুলো পাঠানো নেই বা ফর্ম ফিল আপ গুলো